হ্যালো এন্ড গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। দিল্লিতে মাত্র 48 ঘন্টার সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসেছেন। এই সফর নিয়ে পশ্চিমী দুনিয়ায় চাপা উত্তেজনা রয়েছে, আর বেজিং এই মুহূর্তে গভীর অস্বস্তিতে। কেন বলুন তো? কারণ প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের এই সাক্ষাৎ স্রেফ কিছু বাণিজ্য চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। ইতিহাসের পাতায় আরও একবার লেখা থাকবে ভারত রাশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়। এই বৈঠকের আসল ফল কি বলুন তো? আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট বলছে এই সফর ভারতকে দিয়েছে এমন এক ব্রহ্মাস্ত্র যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক হিসেব নিকেশ আমূল বদলে দিতে চলেছে। মাত্র $2 বিলিয়ন, লেডিজ এন্ড জেন্টলম্যান, মাত্র $2 বিলিয়ন। এই টাকা খরচ করে ভারত রাশিয়া থেকে লিজ নিয়েছে এক পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিন, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন। 1 দশক ধরে আটকে থাকা এই আলোচনা এমন কি ঘটল যে পুতিনের দিল্লি সফরের ঠিক আগেই চূড়ান্ত হয়ে গেল এই নিউক্লিয়ার সাবমেরিনের কথা। আর এই সাবমেরিন কেন স্রেফ ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হবে? এর পেছনে কি লুকিয়ে আছে আসল কৌশল? সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এই চুক্তি চূড়ান্ত হয়েছে বেশ কয়েক দফা ব্যক্তিগত আলোচনার পর। আলোচনা হয়েছে পুতিন এবং মোদির মধ্যে। আলোচনা আটকে ছিল মূলত মূল্য নির্ধারণ নিয়ে, কত টাকা তাই নিয়ে আলোচনা আটকে ছিল। অবশেষে প্রায় $2 বিলিয়ন বিনিময়ে এই নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন SSN লিজ নেওয়ার চুক্তি চূড়ান্ত হলো। ভারত আশা করছে আগামী 2 বছরের মধ্যে এই সাবমেরিন হাতে চলে আসবে। মনে রাখবেন, এটি একটি আক্রমণাত্মক অ্যাটাক সাবমেরিন এবং চুক্তির শর্ত অনুযায়ী এটি যুদ্ধে ব্যবহার করা যাবে না। এর মূল উদ্দেশ্য নাবিকদের প্রশিক্ষণ দেওয়া এবং ভবিষ্যতে ভারতের নিজস্ব নিউক্লিয়ার বোট অপারেশনের সক্ষমতা আরও বাড়িয়ে তোলা। এটি 10 বছরের জন্য আমাদের হাতে, অর্থাৎ ভারতের নৌবাহিনীর হাতে থাকবে। ভাবছেন মাত্র প্রশিক্ষণের জন্য এত কোটি কোটি ডলার খরচ কেন? কেন ভারত একটি নিউক্লিয়ার সাবমেরিন লিজ দিল যখন ভারতের কাছে নিজের বহরে ইতিমধ্যেই 17টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে? এর উত্তরটা লুকিয়ে আছে সাবমেরিনের প্রকৃতির মধ্যে। একটি পরমাণু চালিত সাবমেরিন কিংবা নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন সাধারণ ডিজেল কিংবা ইলেকট্রিক সাবমেরিনের চেয়ে অনেক বেশি উন্নত। এটি আকারে অনেক বেশি বড় হয়, বহুদিন জলের নিচে থাকতে পারে এবং এর নিঃশব্দতা একে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। সোনার ব্যবহার করে বিশেষ করে সাবমেরিন ট্র্যাকিং হয়, কিন্তু যেহেতু নিউক্লিয়ার পাওয়ার্ড তাই এর কোনো ট্র্যাকিং হয় না। ভারত মহাসাগরীয় অঞ্চলে টহল দেওয়ার জন্য এটা একেবারে অপরিহার্য। ভারত যখন এই নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লিজ নিচ্ছে তখন তাদের লক্ষ্য কিন্তু একেবারে স্পষ্ট, ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়িয়ে তোলা। চীন এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, কিন্তু এই নিউক্লিয়ার সাবমেরিন লিজ নেওয়ার মাধ্যমে ভারত তার স্ট্র্যাটেজিক ডিটারেন্সকে আরও জোরদার করবে। ভারত ইতিমধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি পরমাণু সক্ষম ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমেরিন কিংবা SLBM তৈরি করেছে। এই সাবমেরিনগুলো স্থল, সমুদ্র এবং আকাশ এই 3 ক্ষেত্র থেকে পরমাণু অস্ত্র বহনের ট্রায়াড সক্ষমতা ভারতকে দিয়েছে। সাবমেরিনের জলযুদ্ধ শেষ, এবার আসুন আকাশে। পুতিনের সফরে শুধু সাবমেরিন চুক্তি চূড়ান্ত হয়নি, বরং ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভোল বদলে দেওয়া আরও বড় প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়েছে। ভারত ইতিমধ্যে চীনের সীমান্তে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই S-400 ব্যাপারে আপনারা আগে শুনেছেন। এই S-400কে আমরা সুদর্শন চক্র বলি। পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের সময় এই S-400টি কী কাজ করতে পারে তা আমরা সবাই দেখেছি। কিন্তু এখন আলোচনা চলছে S-500 সিস্টেম নিয়ে। চীন যে তাদের অত্যাধুনিক J-20 স্টেলথ ফাইটার নিয়ে গর্ব করছে এটা আপনারা জানেন। এই S-400 বা S-500 সিস্টেম চীনের সেই অহংকার চূর্ণ করতে পারবে কি? আসুন দেখি। S-400 সিস্টেম ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় এক গুণগত পরিবর্তন এনেছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রায় 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত
সুরক্ষা দিতে সক্ষম S-400, যার ফলে তিব্বতের মালভূমি অঞ্চলে PLA কিংবা চাইনিজ আর্মি কিংবা PLA এয়ার ফোর্সের অনুপ্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। S-500-এর মতো সিস্টেমের সম্ভাবনা অ্যান্টি স্টেলথ ক্ষমতা আরও বাড়িয়ে দেবে, যা J-20 ফাইটারদের মোকাবিলার জন্য একেবারে সঠিক। এর সঙ্গে যুক্ত হচ্ছে Su-57E স্টেলথ ফাইটার কেনার আলোচনা। যদি এই চুক্তি হয় তাহলে ভারতের হাতে চলে আসবে চীনের G-20 ফাইটার সক্ষম স্টেলথ প্রযুক্তি, সঙ্গে R-37M দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার। এই মিসাইল, যা 300 কিলোমিটারের বেশি রেঞ্জে অ্যাটাক করতে পারে, ভারতকে আকাশ যুদ্ধে এক কৌশলগত সুবিধা দেবে। চীনের সামরিক বিশ্লেষকরা খোলাখুলি বলছেন এই অস্ত্রগুলো হলো কিলিং ওয়েপন। চীনের সামরিক বিশেষজ্ঞরা বলছে এইটা যদি ভারতের হাতে আসে তাহলে তীরের দর্পচূর্ণ হবে। চলুন এখন কথা বলবো এমন এক ক্ষেপণাস্ত্রর যা দ্রুততা এবং ধ্বংসাত্মক সক্ষমতার দিক থেকে বিশ্বে অন্যতম। আমি বলছি ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের কথা। ভারতের সঙ্গে রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র সমুদ্র যুদ্ধে চীনের জন্য সবচেয়ে বড় হুমকি। কিভাবে? 2030 সালের মধ্যে ভারত তার 30টিরও বেশি যুদ্ধজাহাজে 300টিরও বেশি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ক্ষেপণ করতে চলেছে। কিন্তু কেন? এই ক্ষেপণাস্ত্রর গতি চীনের ঘুম কেড়ে নিচ্ছে। ব্রাহ্মসের গতি শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি, মাক 3 বলে। অর্থাৎ আমার থেকে আপনার কাছে এই ধ্বনি যতক্ষণে পৌঁছচ্ছে তার অনেক কম সময় ব্রাহ্মস অ্যাটাক করে ফেলতে পারে। অধিকাংশ জাহাজ ভিত্তিক ইন্টারসেপ্টারদের ফাঁকি দিতে সক্ষম। এর সমুদ্র সংলগ্ন নিচু ফ্লাইট প্রোফাইল কিংবা সি স্কিমিং প্রোফাইল সতর্কতার সময়কে কমিয়ে দেয়। ফলে চীনা এয়ারক্রাফট ক্যারিয়ার টাস্ক ফোর্সের জন্য এটা মারাত্মক। তারা বুঝতেও পারবে না কখন ব্রাহ্মস এসে মেরে দিয়ে চলে গেল। ভারতের এই ব্রাহ্মস ইন্টিগ্রেশন কৌশলকে বলা হচ্ছে সি ডিনায়াল, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও ভারত মহাসাগরে কৌশলগত জলপথগুলিকে চীনের বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলা। একটা গুলিও চলবে না, কিন্তু চীন কাঁপবে। চীনের বার্ষিক $1 ট্রিলিয়ন বেশি সমুদ্র বাণিজ্য এবং তাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রায় 80% আসে এই মালাক্কা প্রণালী কিংবা মালাক্কা স্ট্রেট দিয়ে এবং সুন্দা প্রণালী কিংবা সুন্দা স্ট্রেট দিয়ে। ব্রাহ্মস সজ্জিত ভারতীয় ফ্রিগেট এবং সাবমেরিন এই সংকীর্ণ জলপথগুলিতে যদি থাকে কিংবা জলপথগুলিতে যদি অবরোধ তৈরি করার ক্ষমতা রাখে, সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির ওপর আঘাত আনবে। এই জন্য চীন কাঁপছে। চীন বুঝতে পেরেছে ব্রাহ্মস সাজানো ফ্রিগেট যদি স্ট্রেট অফ মালাক্কায় একবার ভারত নিয়ে চলে যায় তাহলে তাদের এই $1 ট্রিলিয়ন ইকোনমি ঠিক এভাবে পড়ে যাবে। আর ভারত বিশ্ব মানচিত্রে তার অর্থনীতি এভাবে বাড়িয়ে দেবে। অস্ত্র কেনা বা সাবমেরিন লিজ নেওয়া এক জিনিস, কিন্তু সেই অস্ত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে সচল রাখার জন্য প্রয়োজন রসদ ও সরবরাহ শৃঙ্খল। পুতিনের সফরের চূড়ান্ত হওয়া সবচেয়ে কম আলোচিত অথচ কৌশলগতভাবে সবচেয়ে বড় চুক্তি হল রিলস, রেসিপ্রোকাল লজিস্টিক এক্সচেঞ্জ প্যাক্ট। এই রিলস কিংবা রেসিপ্রোকাল লজিস্টিক এক্সচেঞ্জ প্যাক্টের মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরের বন্দর ও বিমানবন্দরে রসদ ও লজিস্টিক্স আদান প্রদান করতে পারবে। কিন্তু এই চুক্তির ফলে কিভাবে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এবং রাশিয়ার আর্কটিক বন্দরগুলো চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? যদি রিলস চুক্তি ভারতকে রাশিয়ার আর্কটিক বন্দরগুলিতে প্রবেশাধিকার দেবে, এর ফলে ভারত নিজের পুনরুদ্ধার এবং সরবরাহ লাইনকে আর্কটিক পর্যন্ত প্রসারিত করতে পারবে। অন্যদিকে রাশিয়ার স্থায়ী ঘাঁটি স্থাপন না করেই ভারত মহাসাগরে লজিস্টিক্সের সুবিধা পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাশিয়ার এই লজিস্টিক্যাল সমর্থন ভারতকে আন্দামান দ্বীপপুঞ্জর ঘাঁটিগুলোকে দ্রুত শক্তিশালী করতে সাহায্য করবে। এই ঘাঁটিগুলো থেকে ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি বা PLAN এর কার্যক্রমকে সরাসরি হুমকি দিতে পারে। চীনকে এখন ধরে নিতে হচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী অভিযানে
ভারত দ্রুত নিজেদের সৈন্য এবং অস্ত্রশস্ত্রের রসদ পেতে পারে। আপনারা জানেন ভারত এখন একদিকে আমেরিকার নেতৃত্বে থাকা কোয়াড, যেখানে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া রয়েছে, সেই জোটের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। আবার অন্যদিকে মস্কোর সাথে ঐতিহাসিক প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। ইউক্রেন যুদ্ধের কারণে যখন আমেরিকা ট্রাম্প প্রশাসন মাধ্যমে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছিল, তখনও কিন্তু ভারত আর মস্কোর সাথে সম্পর্ক বজায় রেখেছে। এই দ্বিচারিতা কি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখার মাস্টার স্ট্রোক, নাকি ভবিষ্যতে কোনো বড় সংকটের জন্ম দেবে? এই প্রশ্ন আমেরিকা এই মুহূর্তে তুলছে। ভারত এই মুহূর্তে কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা চায় না, এড়িয়ে চলছে। ফ্রান্স এবং আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি রাশিয়া থেকে নিউক্লিয়ার সাবমেরিন নেওয়াটা প্রমাণ করছে নয়াদিল্লি কোনো নির্দিষ্ট জোটে নিজেদের পুরোপুরি জড়িয়ে ফেলতে চায় না। রাশিয়াও এখন কৌশলী অবস্থান নিচ্ছে। মস্কো স্পষ্ট করে দিয়েছে যে তারা চীনের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বজায় রাখবে। তারা চীনের একচেটিয়া সামরিক পৃষ্ঠপোষক হবে না। চীনের বিশ্লেষকরা স্বীকার করছেন মস্কোর এই অবস্থান আসলে একটা হেজ বা কৌশলগত বেড়া, যা ভারত চীন সংঘাতের ক্ষেত্রে বেজিংয়ের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চীনের সামরিক নেতৃত্ব রীতিমতো ভাবছে। কেন ভাবছে বলুন তো? এত ভয় পাচ্ছে কেন চীন? কারণ ভারত এবং রাশিয়া কাছাকাছি এলে চীনের যে সমস্যাটা কোথায়? চীন বঙ্গোপসাগরে কিচ্ছু করতে পারবে না। একই সঙ্গে ইন্ডিয়ান ওশানে চীনের আধিপত্য কমবে। ভারত দ্রুততার সঙ্গে চীনের যে কোনো অ্যাটাককে কাউন্টার করতে পারে, এবং শুধু তাই নয়, নিউক্লিয়ার সাবমেরিন এবং S-400, S-500 এবং Su-56 যদি চলে আসে, তাহলে চীন এতদিন যে সুপিরিয়রিটির কথা বলছে, সেই সুপিরিয়রিটি ভেঙে দর্পচূর্ণ হয়ে যাবে। ভারত চীনকে টেক্কা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তি নিজের হাতে পাবে, এবং বিশ্বাস করুন এই চুক্তিগুলো ইতিমধ্যেই সই হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, চীন কি ভাবছে? চীনের নেতৃত্ব, একেবারে শীর্ষ নেতৃত্ব এতটা নড়ে চড়ে বসেছে কেন? তাদের অপারেশন প্ল্যানিং কি বদলে যাচ্ছে? ভারতে আসার পর এত নড়ে চড়ে বসেছে কেন? আসুন কয়েকটা ছবি দেখাই। আজকে যখন পুতিনের বিমান নয়াদিল্লিতে এলো, নয়াদিল্লি হিন্দ বেসে প্রথম পৌঁছলো সেই ম্যামথ বিমান ভ্লাদিমির পুতিনের, সেই ছবি দেখার পর চীনের ঊর্ধ্বতন নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব নড়ে চড়ে বসেছে। কানাঘুষো শোনা যাচ্ছে তাদের অপারেশনাল প্ল্যানিংয়ে বদল হচ্ছে। চীনের সমর বিশেষজ্ঞরা কিংবা সামরিক বিশেষজ্ঞরা ভারতের এই নতুন অস্ত্রশস্ত্রকে কী নামে ডাকছেন জানেন? ভারতের এই বর্ধিত সামরিক ক্ষমতা বেজিংকে তাদের কৌশল বিবেচনা করার জন্য বাধ্য করছে। চীনের এখন বহুমুখী দুর্বলতা কিংবা মাল্টি ফ্রন্ট ভালনারেবিলিটি তৈরি হয়ে গিয়েছে। একদিকে এলএসএ বরাবর ভারতীয়ের সঙ্গে সংঘাত দেখাবো, অন্যদিকে তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর এবং নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা, পিএলএ এয়ারফোর্স এবং নেভির ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। ব্রাহ্মস, S-400, Su-57E, তার সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, এর মতো প্ল্যাটফর্মগুলি চীনের J-20 ফাইটার বা অন্যান্য উন্নত অস্ত্রের প্রযুক্তিগত সুবিধাগুলোকে শুধু কমায়নি, একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। চীনের সামরিক নেতৃত্ব এখন আগ্রাসী পদক্ষেপের পরিবর্তে ঝুঁকি কমানোর দিকে বেশি জোর দিচ্ছে। এতদিন ছিল এই করব সেই করব, এখন হয়ে গেছে না বাবা, আগে ভাবি। ভারত যখন রাশিয়া থেকে এই সমস্ত অত্যাধুনিক অস্ত্র আমদানি করছে, তখন চীনও কিন্তু চুপ করে বসে নেই। তারা কি তাহলে ভারতের বিরুদ্ধে পাল্টা চাল চালছে? আমাদের রিপোর্ট বলছে চীন তাদের সবচেয়ে পুরনো এবং ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের নৌবাহিনীকে দ্রুত গতিতে অত্যাধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কাজ করছে। আরব সাগরে চীনের প্রভাব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাকিস্তান নেভির হাতে চীনের কোন কোন গোপন অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, যা অদূর ভবিষ্যতে ভারতের উপকূলের জন্য এক বিশাল হুমকি তৈরি করতে পারে। আর এর মোকাবিলা করার জন্য ভারতের হাতে কি কি উপায় রয়েছে, সমস্তটা নিয়েই আজকে বলবো।
শুনুন, সাবমেরিনের তো কথা আপনাদের বললাম। আপনারা ভাবছেন এত দামি সাবমেরিন লিজ নেওয়ার চেয়ে হয়তো আমেরিকা বা পশ্চিম দেশগুলোর ভালো প্রযুক্তি দিতে পারত, কিন্তু এখানে একটা সূক্ষ্ম কৌশলগত পার্থক্য আছে। পশ্চিমী দেশগুলো যেমন আমেরিকা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করলেও F-35 স্টেলথ ফাইটারের মতো সবচেয়ে উন্নত প্রযুক্তি এখনও ভারতকে দিতে চায়নি। কিন্তু রাশিয়া Su-57E এর মতো স্টেলথ ফাইটার প্রযুক্তির যৌথ উন্নয়নে ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এই পার্থক্যকে বলা হয় কৌশলগত বিশ্বাস। রাশিয়া ভারতের প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর, ব্রাহ্মস 2 এবং সম্ভাব্য হাইপারসনিক সিস্টেমের যৌথ উন্নয়নে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও মজবুত করা হচ্ছে। ভারত চীনের সাথে সংখ্যাগত সমতা চায় না, বরং S-400, Su-57E এবং ব্রাহ্মসের মতো হাই এন্ড ক্যাপাবিলিটি তৈরি করে চীনকে এমন এক জায়গায় ঠেলে দিতে চায় যেখানে তাদের অপারেশনাল খরচ অনেক বেড়ে যাবে। এটাই হলো অপ্রতিসম প্রতিরোধ, অ্যাসিমেট্রিক ডিটারেন্স। চূড়ান্ত বিশ্লেষণে ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা একটি কাঠামোগত পরিবর্তন এনেছে। 4টি প্রধান প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে চীনকে কৌশলগতভাবে কোণঠাসা করা হয়েছে। কি কি প্রতিক্রিয়া দেখুন। ভৌগোলিক পরিবেষ্টন কিংবা জিওগ্রাফিক এনসার্কেলমেন্ট। রিলস চুক্তির মাধ্যমে আর্কটিক থেকে ভারত মহাসাগর পর্যন্ত ভারতের বর্ধিত সক্ষমতা চীনকে কৌশলগতভাবে বেঁধে দিয়েছে। 2. সামরিক প্রত্যাখ্যান, মিলিটারি ডিনায়াল। S-400, S-500, Su-57E এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মতো প্ল্যাটফর্মগুলি PLA এয়ারফোর্স ও নেভির জন্য নো গো জোন তৈরি করে দিয়েছে, অর্থাৎ তারা এদিকে আসবেই না। কূটনৈতিক হেজিং বা ডিপ্লোম্যাটিক হেজিং। রাশিয়া চীনের সাথে বন্ধুত্ব বজায় রেখেও ভারতকে সমর্থন দেওয়ায় বেজিং মস্কোকে ব্যবহার করে নয়াদিল্লিকে বিচ্ছিন্ন করতে আর পারবে না। 4. সরবরাহ শৃঙ্খল স্থিতিস্থাপকতা কিংবা সাপ্লাই চেইন রেজিলিয়েন্স। পশ্চিমী নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সরবরাহ চুক্তির ফলে ভারতের সামরিক প্রস্তুতি দীর্ঘমেয়াদে নিশ্চিত হচ্ছে। এবার আমেরিকা যতই পাকিস্তানের সঙ্গে গিয়ে হুলাহু নাচুক আর চীনের সঙ্গে গিয়ে আন্ডার দ্য টেবিল ডিলিংস করুক, ভারতের কিচ্ছু যায় আসবে না। চীন এখন সহজে পরিস্থিতি বাড়াতে পারবে না। কোনো বড় অভিযান পরিচালনা করার ক্ষেত্রে তাদের উচ্চ ক্ষয়ক্ষতি এবং লজিস্টিক্যাল সমস্যার ঝুঁকি নিতে হবে। ভারত রাশিয়া সহযোগিতা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সম্পর্ক নয়, এটা সামগ্রিকভাবে ইন্ডো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাকে একটা ব্যালেন্স কিংবা ভারসাম্য দিচ্ছে। এই অংশীদারিত্ব ভারতকে স্থিতিস্থাপকতা এবং উচ্চ প্রান্তের ক্ষমতা দিয়েছে, যা কোনো একক জোটের ওপর নির্ভরতা ছাড়াই চীনের আগ্রাসী মনোভাবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন ভারতই সেই লিঞ্চপিন বা মূল কেন্দ্র যার ওপর এই অঞ্চলের সামরিক ভারসাম্য নির্ভর করছে। ভারত রাশিয়া প্রতিরক্ষা চুক্তি এক নতুন বিশ্ব কাঠামোর জন্ম দিচ্ছে, গ্লোবাল অর্ডারের জন্ম দিচ্ছে, যেখানে সামরিক শক্তি দিয়ে নয় বরং কৌশলগত ভারসাম্য দিয়ে ভবিষ্যতের জিওপলিটিক্স নির্ধারিত হবে। যে চীন এতদিন দাদাগিরি করছিল, এতদিন দুহাত তুলে নাচছিল, পাকিস্তানকে রসদ দিচ্ছিল, আমেরিকার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল, সেই চীন এখন কাঁপছে। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের এই ডিল, এই চুক্তি চীনকে বেঁধে দিয়েছে ভারত মহাসাগরে এবং অবশ্যই বঙ্গোপসাগরে। এবার যদি চীন বাড়াবাড়ি করে, চীন জানে ভারতের কাছে আনলিমিটেড অ্যাসেট আছে, আর্কটিক থেকে ভারত মহাসাগর পর্যন্ত। এই জন্যই চীন কাঁপছে, এই জন্যই লেডিজ এন্ড জেন্টলম্যান, মেরা ভারত মহান। নাম নামাক নিশান। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।